অন্ধকার দরজার গর্জন থেমে গেছে, মাটি কাঁপা থেমে গেছে, চারদিকে এক অস্বাভাবিক নীরবতা। নাহিদ মাঝখানে বাড়িয়ে, একদিকে তার জিন বাবা মা, অন্যদিকে তার সঙ্গিনী পরী, আর পেছনে দাঁড়িয়ে তার মানুষ মা। চারজনই চুপ, শুধু বাতাসে অজানা চাপ অনুভব করা যাচ্ছে। মানুষ মা এগিয়ে এলেন, তার চোখে অশ্রু, কিন্তু মুখে অদ্ভুত শান্ত দৃঢ়তা। তিনি নাহিদের কাঁধে হাত রেখে বললেন, বাবা, আমি জানতাম একদিন এই মুহূর্ত আসবে। তুই মানুষ নস, তুই অন্য জগতের সন্তান, কিন্তু তুই আমার বুকের দুধ খেয়ে বড় হওয়া ছেলে। তোর জায়গা আমি হারাতে চাই না। পরী মাটির দিকে তাকিয়ে ধীরে বলল, কিন্তু নাহিদ মানুষ জগতে বেশি দিন থাকতে পারবে না। তার শক্তি বাড়ছে, মানুষের শরীর এটা সহ্য করতে পারবে না। জিন বাবা মা এবার ধীরে এগিয়ে এলো, তাদের কণ্ঠে হালকা প্রতিধ্বনি। নাহিদ, আমরা তোমার শক্তি, সম্মান, আমাদের জগতের অধিকার দিতে এসেছি। তুমি আমাদের রক্তের, তোমার থাকা উচিত আমাদের সাথে। নাহিদ মাথা নিচু করে দাঁড়িয়ে, তার বুকের ভিতর প্রচণ্ড ঝড়। আমি কোনটা? আমি গলা শুকিয়ে গেল। আমি মানুষ না জিন? মানুষ মা নরম গলায় বললেন, তুই মানুষ হৃদয় নিয়ে বড় হয়েছিস, মানুষের মতো ভালোবাসতে শিখেছিস, এটাই তোকে মানুষ বানায়। পরী চোখ তুলে তাকালো, কিন্তু তোমার রক্ত, তোমার শক্তি, তোমার ভবিষ্যৎ সব জিন জগতের। নাহিদের বুক ধকধক করতে লাগল, মনে হচ্ছিল দুটো জগৎ তাকে দুই দিকে টানছে। ঠিক তখনই আকাশের এক কোণে বজ্রের মতো আলো ঝলকে উঠল, মাটি থেকে কালো ধোঁয়া আবার বের হতে লাগল। জিন বাবা তীব্র গলায় বললেন, দরজার কয়েক মিনিটই খোলা থাকবে, এরপর আজকের পর আর এই সুযোগ আসবে না। পরী নাহিদের দিকে তাকিয়ে কাঁপা কণ্ঠে বলল, যদি তুমি আমার হাত ছাড়ো, আমি আর থাকব না। আমি তোমার সাথে বাঁধা। তুমি মানুষ হলে আমি বিলীন হয়ে যাব। নাহিদ কাঁপা গলায় বলল, তোমাকে হারালে আমি বাঁচব কিভাবে? পরী চোখ বন্ধ করে বলল, আমি সৃষ্টি হয়েছিলাম শুধু তোমার জন্য। তুমি যেদিকে যাবে, আমার ভাগ্য সেদিকেই নির্ধারিত হবে। মানুষ মা এবার কাঁদতে কাঁদতে বললেন, তুই যদি চলে যাস, আমি একা হয়ে যাব বাবা। তুই ছাড়া আমার কেউ নেই। নাহিদের বুক ভেঙে যেতে লাগল। একদিকে চিরদিনের জন্য তার মা, অন্যদিকে তার সঙ্গিনী পরী, আর দূরে দাঁড়িয়ে তার জন্মদাতা জিন বাবা মা। সে দুহাত দিয়ে মাথা চেপে বসে পড়ল। আমি কি করব? হঠাৎ পরী এগিয়ে এসে তার দুই হাত নাহিদের গালে রেখে বলল, চোখ বন্ধ করো, হৃদয়ের দিকে কান দাও। হৃদয় তোমার আসল জায়গা বলে দেবে। নাহিদ চোখ বন্ধ করল, গভীর নিঃশ্বাস নিল। মনে হাজারো আওয়াজ, হাজারো অনুভূতি। তারপর ধীরে ধীরে চোখ খুলল। তার চোখের দৃষ্টি বদলে গেছে, মুখে আর ভয় নেই, কাঁপুনিও নেই। সে সামনে তাকিয়ে বলল, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। চারদিকে নিস্তব্ধতা ছড়িয়ে গেল। পরী, মানুষ মা, জিন বাবা মা সবাই তার দিকে তাকিয়ে। নাহিদ ধীরে হাত তুলল, এবং যেদিকে হাত বাড়াল, তার ভবিষ্যৎ সেই পথেই খুলে গেল। কিন্তু সে কাকে বেছে নিল? মানুষ মা, পরী, নাকি তার জিন বাবা মা? রাত তখন গভীর, চারদিকে অদ্ভুত নীরবতা, শুধু দূরের শিয়ালের ডাক ভেসে আসছিল। হাবশা পরী পাশেই দাঁড়িয়ে, কিন্তু আজ তার মুখটা অদ্ভুত টেনশন আর ভয়ে ভরা। মনে হচ্ছিল তিনি এমন কিছু বুঝতে পারছেন যা আমি এখনো টের পাইনি। হঠাৎ হালকা বাতাস বয়ে গেল, আর সেই বাতাসের সাথে ঘন কালো ধোঁয়া ঘুরতে ঘুরতে আমাদের সামনে এসে থেমে গেল। ধোঁয়াটার ভেতর থেকে ধীরে ধীরে বের হয়ে এলো একটা লম্বা দেহ, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। হাবশা পরী কাঁপা কাঁপা গলায় বলল, ওকে চিনেছ? এই সেই ছায়া যে তোমার পিছনে কতদিন ধরে ঘুরছে। আমার বুক ধক করে উঠল।
ও ওকে? আমি জিজ্ঞাসা করলাম। পরি ফিসফিস করে বলল, ও হচ্ছে জাহরা, অন্ধকার জাতির জিন। ও অনেক দিন ধরে তোমাকে নজর করছে, কারণ তুমি জিন রক্তের অধিকারী। কিন্তু ওর ইচ্ছা ভালো নয়। ধোয়ার দেহটা এবার পুরোপুরি মানুষের আকৃতি নিল। তার ঠোঁটে অদ্ভুত হাসি। শেষমেশ তোমাকে পেয়ে গেলাম। মুহূর্তেই চারপাশের বাতাস ভারী হয়ে গেল। মনে হচ্ছিল ওর এক নজরেই বুকের ভেতর থেকে প্রাণ বের হয়ে যাবে। হাফসা পরি আমার সামনে দাঁড়িয়ে গেল। পিছনে থাকো, ওর দৃষ্টি তোমাকে দুর্বল করে দেবে। জাহারার ভয়ঙ্কর হাসি রাতের নিস্তব্ধতা ভেঙে দিল। তোমাকে কেউ বাঁচাতে পারবে না, কারণ তুমি আমার প্রয়োজন। তোমার জন্মই হয়েছে অন্ধকারকে জাগানোর জন্য। আমি হাফসার হাত শক্ত করে ধরলাম। আমি ওর সাথে যাব না, কখনোই না। জাহারার চোখ আরো লাল হলো। দেখি কতক্ষণ পারো। এরপরই পুরো বনটা কাঁপতে শুরু করলো। গাছের ডাল ভাঙার শব্দ, চারদিক থেকে ছায়ার মতো কালো আকৃতি এগিয়ে আসছে। মনে হচ্ছিল মৃত্যু আমাদের পায়ের নিচেই দাঁড়িয়ে আছে। হাফসাপুরী দ্রুত আমার কানে বলল, চোখ বন্ধ করো, আমি তোমাকে এখান থেকে বের করে আনব। কিন্তু তার আগে তোমাকে একটা সত্য বলতে হবে। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম, কিন্তু এর আগেই জাহারা তীক্ষ্ণ চিৎকারে বন আবার কেঁপে উঠল। চারদিক তখন ঝড়ের মতো কাঁপছে। কালো ছায়াগুলো আমাদের দিকে এগিয়ে আসছে, আর জাহারার চোখের আগুন পুরো বনটাকে রক্তের মতো লাল করে তুলেছে। হাফসা পরি আমার হাত শক্ত করে ধরে আছে, কিন্তু তার হাতের কাঁপুনি বুঝিয়ে দিচ্ছিল এবার পরিস্থিতি আসলেই নিয়ন্ত্রণের বাইরে। আমি কাঁপা গলায় বললাম, হাফসা, তুমি যে সত্য বলতে চেয়েছিলে, এখন বলো। হাফসা পরি আমার দিকে ফিরে তাকালো। তার চোখে ভয়, দুঃখ আর দায়িত্ব সবকিছুই একসাথে জমেছিল। তিনি ধীরে ধীরে বললেন, তুমি শুধু জিন বংশের নও, তোমাকে নিয়ে যুগ যুগ আগের একটি ভবিষ্যৎবাণী আছে। আমি হতবাক। ভবিষ্যৎবাণী? হাফসা মাথা নেড়ে বললেন, হ্যাঁ, বলা আছে অর্ধ মানব অর্ধ জিন জাতের একজন জন্মাবে, যার হাতে থাকবে দুই শক্তির মিল। সে হয় আলোকে ফিরিয়ে আনবে, নয়তো অন্ধকারের নতুন রাজা তৈরি হবে। আমি কেঁপে উঠলাম। মানে আমি? পরিদৃঢ়ভাবে বলল, হ্যাঁ, যাহারা তোমাকে প্রয়োজন করে, কারণ ও চায় তুমি অন্ধকার জাতের রাজা হও। তোমার ভেতরে যে শক্তি আছে সেটাকে অন্ধকারে নিয়ে গেলে দুনিয়াতে এমন ছায়া নেমে আসবে যেটা কোনো জিন মানুষ কেউই থামাতে পারবে না। জাহরার ভয়ঙ্কর কণ্ঠ ভেসে এলো, বেশি কথা হলো, তাকে আমার কাছে দাও। এরপরই জাহরা তার হাত তুলতেই চারপাশের সব কালো ছায়া আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ল। হাফসা পরি আমাকে বুকের কাছে টেনে নিল আর নিজের শক্তি দিয়ে চারদিকে একটা আলোর বৃত্ত তৈরি করল। ছায়াগুলো সেই আলোয় স্পর্শ হলেই ছাই হয়ে মিলিয়ে যাচ্ছে, কিন্তু জাহরা থামছে না। সে এগিয়ে এলো, আর তার শক্তি এতটাই ভয়াবহ, আলোটা ভেঙে যেতে লাগল। হাফসা কাঁপতে কাঁপতে বলল, আমি একা ওকে থামাতে পারবো না, তোমাকে নিজের শক্তি ব্যবহার করতে হবে। আমি আতঙ্কে বললাম, কিন্তু আমি তো জানি না কিভাবে। পরি ফিসফিস করল, তুমি রক্তের শক্তি অনুভব করো, চোখ বন্ধ করো, আর মনে করো তোমার ভেতরের অদৃশ্য আগুনটাকে। আমি চোখ বন্ধ করতেই বুকের ভেতর থেকে অদ্ভুত উষ্ণতা উঠতে লাগল। শরীরটা ভারী হয়ে গেল, কিন্তু মনে হলো শক্তির ঢেউ আমার রক্তে দৌড়াচ্ছে। ঠিক তখনই জাহরা চিৎকার করে সামনে ঝাঁপিয়ে এলো, তোমাকে আমি নিয়েই যাব। আমি চোখ খুললাম, এবং জীবনে প্রথমবার আমার নিজের চোখ দুটো কালো ছায়া আর নীল আগুনের মতো জ্বলে উঠল। পুরো বন থমকে গেল। হাফসা অবাক হয়ে পেছনে সরে গেল, আর জাহরা এক পা পিছিয়ে গিয়ে ফিসফিস করল, অবশেষে শক্তিটা জেগে উঠেছে। বনের বাতাস হঠাৎ থেমে গেল। চারদিকে অদ্ভুত নীরবতা, যেন সময় নিজেই ঠান্ডা হয়ে থমকে দাঁড়িয়েছে। আমি বুঝতে পারছিলাম আমার ভিতরে কিছু জেগে উঠেছে। চোখ দুটো জ্বলছে, শরীর ভারী অথচ শক্তিতে ভরা। চারপাশের ছায়াগুলো পিছিয়ে গেছে আমার শক্তিকে ভয় পেয়ে। জাহারা ধীরে ধীরে হেসে উঠল, ওর কণ্ঠে ভয়ঙ্কর সন্তুষ্টির সুর। এই শক্তিটাই চাইছিলাম বহু বছর ধরে। হাফসা পরি চিৎকার করে বলল, ওর কথা শুনো না, তোমাকে ব্যবহার করতে চায়ও। আমি জাহারার দিকে তাকালাম। ও বলল,
তুমি বুঝলে না এখনো? তুমি আমাদের জাতের উত্তরাধিকারী। অন্ধকার শক্তি শুধু তোমার হাতেই পূর্ণ রূপ পায়। তুমি যদি আমার সাথে আসো, আমরা পুরো জিন পৃথিবী এবং মানুষের পৃথিবী দুটোই দখল করতে পারব। আমি এক পা পেছালাম। আমি কারো ক্ষতি করতে যাই না। যাহারার চোখ লাল হয়ে উঠল। তাহলে শক্তির প্রকৃত উদ্দেশ্য কি? আলো তোমাকে কখনো গ্রহণ করবে না। তুমি দুই জগতের মাঝখানে ঝুলে আছো, আর সেখানে শুধু অন্ধকারই তোমাকে জায়গা দেবে। হাফছা সামনে এসে দাঁড়ালো। মিথ্যে। আলো তোমাকে বেছে নিয়েছে, তাই তোমার জন্ম হয়েছে। তুমি অন্ধকার নও, তুমি দুই শক্তির ভারসাম্য। যাহারা রাগে গর্জে উঠল। চুপ! হঠাৎ তার হাত থেকে কালো আগুনের মতো শক্তি বের হয়ে হাফছার দিকে ছুটে গেল। আমি চমকে উঠে হাত তুললাম। এটা আমি নিজেও করতে চেয়েছি কিনা জানি না। আমার হাত থেকে নীল কালো আলো বের হয়ে সেই কালো আগুনকে মাঝ আকাশেই থামিয়ে দিল। দুই শক্তি একে অপরের সাথে ধাক্কা খেতে খেতে ভয়ঙ্কর শব্দে বিস্ফোরিত হল। বন আবার কেঁপে উঠল। মাটি ফেটে গেল। হাওয়ার মধ্যে অদ্ভুত কাঁপুনি। হাফছা স্তব্ধ হয়ে আমার দিকে তাকালো। তুমি নিজের শক্তি নিয়ন্ত্রণ করতে পারছো? আমি হতচকিত। আমি কিভাবে করলাম এটা? হাফছা ফিসফিস করে বলল, কারণ তুমি রক্তের অধিকারী, দুই শক্তির রক্ত। যাহারা এবার রেগে দিশেহারা, সে চিৎকার করল, এই শক্তি তোমার নয়, এটা আমাদের জাতের, এটা আমার। ও ঝাঁপিয়ে পড়তেই আমার ভেতরের শক্তি আবার জেগে উঠল, এবার আরও তীব্র। আমার চারপাশে ঘূর্ণির মতো আলো তৈরি হল। না পুরো আলো, না পুরো অন্ধকার, দুটোর মিশ্রণ। এরকম শক্তি আগে কেউ দেখেনি। যাহারা ভয় পেয়ে দুই পা পিছিয়ে গেল। তার চোখে প্রথমবারের মতো সত্যিকারের আতঙ্ক। অসম্ভব! এই শক্তি যদি পূর্ণ হয়, তাহলে তুমি আমাকে ধ্বংস করতে পারবে। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, আমি কাউকে আঘাত করতে চাই না, কিন্তু তুমি বা হাফছাকে ক্ষতি করতে পারবে না। যাহারা হেসে উঠল। তুমি এখনো জানো না তোমার শক্তির শেষ রূপ কেমন ভয়ঙ্কর হতে পারে। তার চোখ সরু হয়ে গেল। আর তুমি যাদের নিজের মানুষ মনে করো, তারা তোমাকে কখনোই গ্রহণ করবে না। বাতাস ঠান্ডা হয়ে গেল। তার ভয়ঙ্কর হাসি চারদিকে প্রতিধ্বনিত হল। আগামী পূর্ণিমায় তোমার শক্তি সম্পূর্ণ জেগে উঠবে। তখন তুমি কোন পক্ষ বেছে নেবে, আলো নাকি অন্ধকার, সেটাই নির্ধারণ করবে তোমার ভাগ্য। এরপরই যাহারা ধোঁয়ার ঝড়ে মিলিয়ে গেল। কালো ছায়াগুলো অদৃশ্য। আমি দাঁড়িয়ে আছি হাফছাপড়ি পাশে, আর আমার ভেতরে সেই অজানা শক্তি এখনো দাও দাও করে জ্বলছে। যাহারা মিলিয়ে যাওয়ার পর চারদিকে ভৌতিক নীরবতা নেমে এলো। বনটা যেন নিঃশ্বাস আটকে থাকিয়াছে আমার দিকে। আমি দাঁড়িয়ে হাফছা পাশে, আর ভিতরে সেই অদ্ভুত শক্তি এখনো কাঁপছে। হাফছা আসতে বলল, তুমি ঠিক আছো? আমি গভীর শ্বাস নিলাম। জানি না, মনে হচ্ছে শরীরটা আমার না, ভেতরে যেন দুইটা শক্তি লড়াই করছে। হাফছা দুঃখভরা চোখে বলল, এটাই বলা হয় দ্বৈত শক্তি জাগরণ। আলো আর অন্ধকার দুটোই তোমার ভিতরে আছে। তুমি যদি শক্তিটা নিয়ন্ত্রণ না শিখো, তখন যাহারার কথাই সত্যি হবে। আমি অবাক হয়ে তাকালাম। মানে? হাফছা কাছে এসে ফিসফিসিয়ে বলল, পূর্ণিমার রাতে তোমার শক্তি সম্পূর্ণ জেগে উঠবে। যদি তখন তুমি দেখাড়াও, তুমি নিজেই ভয়ঙ্কর রূপ নেবে। হঠাৎ বুকের ভিতর কেঁপে উঠল। কথাগুলো যেন হাড়ের ভিতর ঢুকে গেল। আমি জোরে বললাম, তাহলে আমাকে শেখাও, আমি কারো ক্ষতি করতে চাই না। হাফছা গভীরভাবে আমার চোখের দিকে তাকালো। তার চোখে এক অদ্ভুত আলো, ভরসা, আবার ভয়ও আছে। আমি তোমাকে শেখাবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? হাফছা বলল, তুমি আমাকে বিশ্বাস করবে, যাই হোক, যেভাবেই হোক। আমি 1 সেকেন্ডও দেরি করলাম না। হ্যাঁ, করি। হাফছা হাসল, নরম, আশ্বস্ত করা হাসি। তারপর হাত তুলে বলল, চলো, আজ রাত থেকেই শুরু করি। প্রথম পরীক্ষা, নিজের শক্তিকে থামানো। আমরা দুজনে পুকুরের পাশের খোলা মাঠে গেলাম। আকাশে আধো আলো,
বাতাস থমথমে। হাফচা বলল, চোখ বন্ধ করো, শক্তিটাকে ডাকার চেষ্টা করো, তারপর থামানোর চেষ্টা করো। আমি চোখ বন্ধ করলাম। মুহূর্তেই শরীরের ভিতর ধকধক করে আলো ও অন্ধকার ঘুরতে লাগলো। হাত পা ভারী, বুক গরম, মাথা ঝাঁপাচ্ছে। হঠাৎ আমার হাত থেকে সাদা নীল আলো বের হয়ে আকাশে ছুটে গেল। হাফছা চমকে বলল, না, থামাও। আমি চেষ্টা করি, কিন্তু আলো ক্রমে আরও শক্তিশালী হচ্ছে। মাটি কাঁপতে লাগলো। আমি চিৎকার করে বললাম, আমি পারছি না। হাফছা দৌড়ে এসে আমার 2 হাত ধরল। তার হাত ঠান্ডা, কিন্তু ছুতেই একটা শান্তির ঢেউ বয়ে গেল। শোনো, তুমি শক্তির দাস না, শক্তি তোমার দাস, এটা মনে করো। আমি দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করলাম। ধীরে ধীরে শ্বাস নিলাম। মনে মনে বললাম, আমি এটা চাই না, থামো। হঠাৎ শক্তিটা শান্ত হতে লাগলো। আলোটা ধীরে ধীরে নিভে গেল, আর আমি হাঁটু গেড়ে বসে পড়লাম, পরিশ্রান্ত। হাফচা আমাকে ধরে ফেলল। তার কণ্ঠে প্রশংসা, তুমি পেরেছ, প্রথম চেষ্টাতেই পেরেছ। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, এটা খুব দ্বিতীয় কঠিন। পরীক্ষা, ছায়ার হাফচা মৃদু নিয়ন্ত্রণ। হাসে বলল, হাফসা এটাই মাটিতে তো একটা শুধু ছোট শুরু। কালো ছায়া তৈরি করল। এটা জাহারার ছায়ার মতো ভয়ঙ্কর না, তবে শক্তিশালী। এটা অন্ধকার শক্তির টুকরো। তোমাকে এটা নিয়ন্ত্রণ করতে হবে, নইলে জাহারার বিরুদ্ধে টিকতে পারবে না। ছায়াটা হিসহিস করে শব্দ করছে। আমি কাছে যেতেই সেটা উঠতে চাইল। মনে হলো আমাকে গ্রাস করবে। হাফসা চিৎকার করে বলল, ডরালে হারবা, দৃঢ় হয়ে দাঁড়াও। আমি দাঁত চেপে দাঁড়িয়ে রইলাম। ছায়াটা আমার পায়ের নিচে ছুটে এলো, কিন্তু আমি পা নড়ালাম না। আমি বললাম, থামো। ছায়াটা ক্ষিপে থেমে গেল। তারপর আমার চারপাশে ঘুরল, একবার, দুবার, তারপর শান্ত হয়ে মাটিতে মিশে গেল। হাফসা বিস্ময়ে আমার দিকে তাকালো। তুমি যেভাবে শিখছ, এটা স্বাভাবিক না। আমি হেসে বললাম, তাহলে আমি অস্বাভাবিক। হাফসা মাথা নেড়ে বলল, না, তুমি বিশেষ। তার চোখে এক ধরনের অনুভূতি, যা আমি আগে দেখিনি। রাত শেষ, আর শুরু হলো নতুন বিপদ। আমি আর হাফসা ঘরে ফেরার আগে হঠাৎ এক অদ্ভুত ঠান্ডা বাতাস বইল। মনে হলো কেউ খুব কাছে দাঁড়িয়ে আছে। তারপর বনের গভীর থেকে শোনা গেল এক দীর্ঘ ভয়ঙ্কর গর্জন। হাফসার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ও এসে গেছে। আমি চমকে বললাম, কে? হাফসা আমার হাত চেপে ধরল। জাহারা না, তার পাঠানো রক্ষক, আজ রাতেই তোমাকে পরীক্ষা করতে এসেছে। আমি গিলে ফেললাম। বনের অন্ধকারে 2 লাল চোখ জ্বলে উঠল। এটাই ছিল আমাদের ট্রেনিংয়ের শেষ না, বরং প্রথম যুদ্ধের শুরু।